তো 2016 সালের আমার যে ডায়েটের অ্যাটেম্পটা ছিল ওটা মোটামুটি একটা ক্লোজ একটা অ্যাটেম্পট, যেটা কিছুটা প্রপার একটা ডায়েট বা প্রপার একটা হেলথি লাইফস্টাইলের কাছাকাছি আমি অ্যাটলিস্ট যেতে পারছি। তো ওই সময় 2016 সালের মধ্যে আমি আসলে বুঝে যাই যে বিস্কুট, চানাচুর, ডিপ ফ্রাইড খাবারগুলো ওগুলো আসলে হেলথি না। এবং তখন দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আসলে বিভিন্ন ডায়েটিশিয়ান অথবা বিভিন্ন পাবলিক অ্যাওয়ারনেস এর কিছু আসলে পোস্ট দেখা যেত, যেখান থেকে আসলে জিনিসগুলো ক্রিয়েট হওয়া, এবং ডাক্তাররাও তখন প্রেসক্রাইব করে যে এই ধরনের কোক, পেপসি এগুলো আসলে খাবেন না। সো ফর সাম রিজন কোক, পেপসির ক্রেভিং আমার কখনোই ছিল না, উইচ ওয়াজ এ প্লাস পয়েন্ট ফর মি। কারণ ভাজা পোড়া খাবারের সাথে যদি কোক, পেপসি হতো তখন দেখা যেত হার্ট অ্যাটাক করে আসলে এতদিন মরে যেতাম আর কি। 2016 সালের ডায়েটের অ্যাটেম্পটা অনেকটা এরকম ছিল যে আমি যেহেতু বুঝতে পারছি যে মোটামুটি রিয়েল ফুড আসলে কোনগুলো, এরপরে আমি যেটা করা শুরু করলাম এক্সারসাইজের দিকে ফোকাস করা শুরু করলাম। আগে বললাম যে 2016 সালে আমি চিন্তা করছি আমি বিয়ে করব, তো 2017 সালে আমি বিয়ে করি লিটারালি। সো এই 2016 থেকে 17-এর ভেতরে ফার্স্টে আমি কিছু ডায়েট ট্রাই করি। ডায়েটগুলো অনেকটা এরকম যে লো কার্ব বেসড, মানে আমি ভাত খেলে একটা পরিমাণ মেনটেন করে খাওয়া ট্রাই করতাম। দেন হচ্ছে 2016 সালে আমি যুগান্তকারী একটা ফুডের সাথে আসলে পরিচিত হই, সেটা হচ্ছে ওটস। অ্যাকচুয়ালি যুগান্তকারী কারণ দিস ইজ নট অ্যাকচুয়ালি এ গুড ফুড, বিকজ একদম র ওটস পাওয়া আসলে বেশ টাফ এখন মার্কেটে। আর যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ওটস পাওয়া যায় সেগুলো আসলে শরীরের জন্য এক হিসেবে ক্ষতিকর এবং পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। সো আমার তো পরিমাণ বা খাবার ক্রেভিংটা খুব বেশি। সো দেখা যেত আমি যখন ওটস খেতাম, ওটস খিচুড়ি বানাতাম। তো লেটস সে মুগ ডাল, মসুরের ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, প্রচুর পরিমাণে সরিষার তেল, যেহেতু সয়াবিন খাচ্ছি না তো সরিষার তেল তো ভালো, এটার সাথে হচ্ছে ওটস মিশিয়ে খেতাম। তো সব মিলে আসলে এক বোল, এই যে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে এইভাবে এক বোল একটা আসলে ওটস রেডি করে খেতাম। তো ফলাফল যেটা হতো যে ওটস তো ভালো খাবার, তো ভালো খাবারটাকে আমি 100% ভাবে যত ওয়েতে নষ্ট করা যায় সেটা আসলে নষ্ট করে তারপরে খেতাম। অল্প পরিমাণে ভাত, শাকসবজি, মাছ, মাংস, এই খাবারগুলোর সাথে ওটস এবং হচ্ছে তেল চর্বি যতটা অ্যাভয়েড করা যায় আমি শুরু করি। বাট একটা স্ট্রাগলিং পয়েন্টে আসলে পৌঁছায় যায়, যেখানে আসলে দেখলাম কোনোভাবে আসলে ওয়েট কমছে না। কারণ তখনও কিছু ভুল ছিল যেগুলো আসলে হিডেন কিছু ভুল আমি বলবো, যেটা মানুষ ইন জেনারেল অ্যাভয়েড করে যায় বা হয়তো নর্মালি মানুষ চিন্তা করে না এত ডিটেলস। কারণ আমি সবজি খেতাম হোটেল থেকে এনে, ভালো হোটেলই ছিল, কিন্তু হোটেল থেকে এনে যখন সবজি খাবো তো ওখানে আসলে তেলটা তো আসলে আমি কোনো অ্যাসিউরিটি পাচ্ছি না তেলটা আসলে ভালো তেল কি খারাপ তেল। দেন সবজিতে প্রচুর পরিমাণে আলু থাকে, এটা একটা প্রবলেম। সো আমার অকারণে কিছু কার্ব বডিতে ঢুকে যাচ্ছে। এবং যেটা আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে মানুষ আসলে খাবার হেলদি করার জন্য, খাবারটা যে মজা সেটা করার জন্য কিন্তু চুপি চুপি অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আসলে দিয়ে দেয়। তো সবজিটাতে মোস্ট প্রবাবলি এই ধরনের সবজিতে সাধারণত একটু চিনি মিশায়, কারণ একটা চাইনিজ সবজি বা এই ধরনের সবজিগুলোতে একটা মিষ্টি ভাব আনার জন্য আসলে চিনিটা অ্যাড করা হয় আর কি। আমি এমনও পেয়েছি যে লাউটা যে যাতে ভালো সেটা বোঝানোর জন্য অনেক সময় লাউ রান্না করার সময় চিনি মেশানো হয়, তো বোঝানোর জন্য যে ভালো লাউ কেনা হয়েছে, কচি লাউ কেনা হয়েছে এবং লাউ খেতে খুবই মজা, এটা বোঝানোর জন্য চিনি অ্যাড করা হয়। ইভেন ছোলা মুড়ি যে আমরা খাই, ছোলাতেও মাঝে মধ্যে চিনি অ্যাড করা হয়। চিনি অ্যাড করলে যেটা হয়, একটা পর্যায়ে এসে ওই যে চিনি সিরাপটা যখন ছোলার সাথে মিশে যায় তখন একটা আঠালো একটা ভাব ক্রিয়েট হয়। তো ক্রিমি একটা জিনিস আনার জন্য আলু এবং চিনি একসাথে যখন মিক্স করা হয় তখন আসলে একটা অন্য লেভেলের একটা ফ্লেভার চলে আসে। সো ছোলাটা খেতে খুবই মজা হয়, দেখতে খুবই ভালো হয়, টেক্সচারটা খুবই ভালো হয়। সো দিস ইজ ভেরি উইয়ার্ড। মানুষ আসলে হেলথটাকে মনে হয় সবার নিচে প্রায়োরিটিতে রাখে আর কি। সুনাম, অ্যাপ্রিসিয়েশন, টেস্ট সবগুলোকে আসলে উপরে রেখে হেলথের অনেক অবস্থা খারাপ করে দেয়। তো আমি বাইরে থেকে কিছু সবজি খাওয়া হতো, দেন হচ্ছে বাইরে থেকে মাছ মাংস খাওয়া হতো, যেগুলোতে আসলে তেলের কোনো গ্যারান্টি নাই। সো এই ধরনের কিছু ভুল ছিল। সো এটাই জন্যই বললাম যারা চাকরিজীবী এবং যারা বিজনেস করছে অথবা যাদেরকে বাইরে প্রচুর খেতে হচ্ছে, তারা আসলে নর্মাল হোটেলের খাবার খেয়ে কখনোই আসলে ওজন কমাতে পারবেন না, বরং গ্যাস্ট্রিকের সমস্যা হবে। এবং যেই খাবারগুলোকে আপনি আসলে অথেন্টিক ভেবে খাচ্ছেন সেখানে আসলে একে তো জিনিসগুলো ফার্মের কোনো জিনিস, মুরগিটা দেখা যাবে অথেন্টিক কোনো ফার্মের না, অথবা মাছগুলো আসলে ফার্মের মাছ, তো পুষ্টিগুণ তো একই কম। দ্বিতীয়ত মাছ কিন্তু কড়কড়া ভাজা করে তারপর দেখা যায় ওরা রান্না করতে যায়। সো এগুলোর কারণে খাবার মজা হয় কিন্তু পুষ্টিগুণ আসলে থাকে না। তো আমি দেখা গেল 2016 থেকে 17 সাল পর্যন্ত সবজি, মাঝে মাঝে কিছু হয়তো রুটি বা সেকা পরোটার মতো খেতাম, যেটাও আসলে ভুল। ইন এ সেন্স ওকে হয়তো মাঝে মধ্যে খাওয়া যাবে, বাট পোর্শনটা দেখা যেত যে দুটো তো আসলে অ্যাটলিস্ট খেয়ে ফেলতাম। তো যেখানে আমি 7-8টা খেতাম সেখানে 2টা পরোটা মধ্যে স্টিক হওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। বাট আসলে পরোটা খেতে হবে একটা পরোটার একটা স্লাইস, 4 ভাগ করে 1 স্লাইস পরোটা আসলে আপনার জন্য ওকে একটা মিলে।
যদি আপনার বেশি কোনো ক্রেভিং থাকে আর কি, বাট অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে বেস্ট। সো এইভাবে করে আসলে ভুল ডায়েট অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে আমাদেরকে আসলে করতে হয়, বা আমরা করি, বা না জেনেও আসলে করা হয়। একবার আমি একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, তো ওরা আমি যেহেতু দেখছে যে আমি এরকম হেলদি খাবার বানানোর চেষ্টা করছি, সো ওরা আমাকে একজন জিজ্ঞেস করলো যে দোস্ত, সবজি খিচুড়ি যদি খাই তাহলে তো ওজন কমবে, তাই না? তো দেখেন মানুষের নলেজটা, মানে এটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু নলেজ আসলে খুবই ইম্পর্টেন্ট। যাদের আইডিয়া নেই, যে কোনো কারণে হতে পারে, আমার নিজেরই আসলে বছরের পর বছর কোনো আইডিয়া ছিল না, যাদের আইডিয়া নেই তারা কিন্তু আসলে ব্যাপারটা টোটালি ধরতে পারছে না। ওরা মনে করছে যে সবজি ওজন কমাবে বা ওজন বাড়াতে দিবে না, তো সবজি খিচুড়ি যদি খেয়ে ফেলি তাহলে কিন্তু জিনিসটা হেলদি হয়ে যাচ্ছে। বাট খিচুড়ি কিন্তু ইটসেলফ, মানে একটা ইন এ সেন্স খিচুড়ি ইজ এ গুড মিল, ওকে, বাট পোর্শন অনেক সাবধানে খেতে হবে, এবং অল্প পরিমাণ পোর্শনে আসলে এত ক্যালোরি, এবং আপনার যদি আপনি মিক্স ডাল দিয়ে যদি খিচুড়ি না খান তাহলে কিন্তু সঠিক প্রোটিনগুলো পাচ্ছেন না। মানে এক এক ডালে এক এক ধরনের প্রোটিন থাকে, সবগুলো প্রোটিন যখন আপনার একসাথে হচ্ছে, এবং রাইস, কার্বোহাইড্রেট, এটা যখন একসাথে মিক্স হচ্ছে, তখন একটা প্রোটিন বেসড এবং কার্ব বেসড একটা সলিড মিল হতে পারে। বাট এটার খুবই অল্প পরিমাণে আপনি আসলে ইনটেক করতে পারতেছেন। তোমরা এক প্লেট খিচুড়ির সাথে সবজি দিয়ে জিনিসটা আসলে মেক সেন্স করে না আর কি। এনিওয়েজ, ওদিকে না যাই। তো আমার ডায়েটগুলো যেগুলো ছিল, যে রুটি পরোটা, সাথে কিছু নান রুটি, সবজি, মাছ মাংস বেশি করে খাওয়ার চেষ্টা করতাম, যদিও বেশির পরিমাণটা আসলে তখনও বুঝতাম না, এটাতে আমি পরে আসছি। ডিম খেতাম, এর সাথে হচ্ছে দুধ কফি আসলে বাদ পড়ে যায়, তখন লাইফে ব্ল্যাক কফিটা ইন্ট্রোডিউস করি, রাত জাগা, এবং হচ্ছে সকালে ফ্রেশ ভাবে অফিস করে, কারণ তখন তো আসলে নিজের বিজনেস, সারাক্ষণই আসলে অ্যাক্টিভ থাকতে হয় আর কি। সো এই সমস্ত বিষয়ের কারণে গুড থিং ইজ দ্যাট দুধ কফি থেকে আসলে, অথবা দুধ চা থেকে শিফট হয়ে ব্ল্যাক কফি, রং চাতে আসলে চলে আসি। চিনি টোটালি আসলে লাইফ থেকে বাদ দিয়ে দেই। মানে বিস্কুট খাওয়া হতো মাঝে মধ্যে, তবে ওরকম না। এখনো পার্থক্য হচ্ছে, এখন যদি আমি বিস্কুট খাই বা চানাচুর খাই, আমি বুঝে খাচ্ছি যে দিস ইজ নট গুড। সো পরিমাণটা ঠিক থাকে, এবং হচ্ছে একটা জাস্ট আমার সাবধানতা কাজ করে যে ওকে, আজকে যদি খাই নেক্সট টাইম হয়তো খাবো না, এই টাইপের একটা ব্যাপার আর কি। সো এরপর যেটা হয় যে এভাবে করে প্রায় 1 বছর পার হয়ে যাচ্ছে, বা 1 বছর না, লেটস সে 6 মাসের মতো পার হয়ে যাচ্ছে। ওজন তো কমছে না, বরং ওজন বেড়ে যাচ্ছে। ক্যান ইউ বিলিভ ইট? মানে আমি একটা হেলদি লাইফ লিড করার চেষ্টা করতেছি প্রায় 6 মাস ধরে। ঢাকা শহরে আমি কিন্তু বিয়ে করিনি তখনও, এবং আমার ফ্যামিলি কিন্তু চিটংয়ে থাকে। সো নিজে টুকটাক রান্না করতে পারি বলে বেঁচে গেছি। বাট মানে আমার কিন্তু তখন ওই ওয়েটা ছিল না যে আমি প্রপার হেলদিটা আসলে খাবো। সো টাকা খরচ করে, এবং তখন ফিনান্সিয়াল ক্রাইসিস হলে প্রচুর ছিল, সো টাকা খরচ করে ধৈর্য সহকারে 6 মাসের মতো আমি চেষ্টা করে যাচ্ছি, বাট ওয়েট কমতেছে না, বরং বেড়ে যাচ্ছে। এবং ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য কিন্তু আমি ইনস্ট্যান্ট হেলথ চেক আপও করাতে পারতেছি না যে ইজ এভরিথিং অলরাইট অর নট। সো এভাবে করে যেতে যেতে একটা সময় 2017 সালে সেপ্টেম্বরে আমি বিয়ে করি। তো সেপ্টেম্বরে বিয়ে করার আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি আসলে, যে শ্বশুর বাড়িতে তো আসলে এত মোটা শরীর নিয়ে যাওয়া যাবে না, সো কিছুটা ওয়েট কমানোর চেষ্টা করি আর কি। লেটস সে 2017 সালের মোটামুটি জানুয়ারি থেকে খুব সিরিয়াসলি আমি আসলে ডায়েটটাকে আরো সিরিয়াসলি ধরি, এবং 2017 সালের এপ্রিল বা মে মাসের দিক থেকে আমি একটা এক্সারসাইজ শুরু করি, যেটার নাম হচ্ছে ইনস্যানিটি ম্যাক্স 30। এটা একটা ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করে। এক্সারসাইজটা আসলেই ইনসেইন, মানে কোন নামকরণের সার্থকতা ব্যাপারটা বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে সেই এক্সারসাইজ। আমি এক্সারসাইজের ছোট্ট একটা পোর্শন আপনাদেরকে দেখাই। Come on, how you feeling? This is crazy. Come on, you can do it. It's crazy, but you can do it. The hardest 30 minutes of your day. Do you see this? This is work. This is all the blood, sweat, and tears that you put into this fight. The most insane results of your life. বুঝতে পারছেন? খুবই এক্সট্রিম এক্সারসাইজ, 30 মিনিট ধরে। আমার বডি কিন্তু তখন অন্যান্য এক্সারসাইজের দিকে প্রিপেয়ার না। আমি আগেই বলছি যে আমি ছোটবেলা থেকে আসলে খেলাধুলা করতাম না, এবং খেলাধুলা করতে দিত না। আমি ছোটবেলায় ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, ব্র্যাকেট, তারপর হচ্ছে টেনিস বল, এভরিথিং, মানে ফুটবল, সবকিছু আসলে আমি নিজের টাকায়, সামটাইমস টাকা চুরি করেও আমি আসলে ম্যানেজ করে ওগুলা প্রিপেয়ার করতাম, বিকজ আমাকে যাতে খেলায় নেয়। কারণ রেগুলার যখন কেউ খেলে না, তখন তাকে কিন্তু কেউ খেলায় নিবে না। এইটা তো ওই ইয়াটার মতো হয়ে যাচ্ছে, আমাকে খেলায় নিচ্ছে না আমার ছেলেকে। তাই বলে আপনারা তাকে টাইম আউট করে দিলেন, একটু বোলিংও করতে দিলেন না, একটু ব্যাটিংও করতে দিলেন না? আচ্ছা, সো একদম ছোটবেলার কথা আর কি। খেলাটা আমার জন্য আসলে বেশ ট্রমা টাইপের ছিল আর কি, যেহেতু আমি রেগুলার ছিলাম না। সো ইটস ফানি, বাট আমাকে আসলে কেউ খেলায় নিত না। তো আমি একটা পর্যায়ে খেলাধুলা আসলে লাইফে বিজি হয়ে যায়, তো ওদিকে আসলে তো আর যায় না। এবং যেহেতু আমি অ্যাক্টিভ না, সো আসলে আমি খেলাধুলা পারি না। এবং বন্ধুরা যখন দয়া মায়া করে খেলতে দিত, তো খুবই ব্যাড পারফর্ম করতাম। সো পারফরমেন্স খুবই খারাপ ছিল আর কি। সো এমনিতেই খেলতে যেতাম না। দেখেন, এরপর হঠাৎ করে বডি যখন ইনস্যানিটি ম্যাক্স 30 মতো একটা যখন এক্সারসাইজে চলে আসে, তখন যেটা প্রবলেম হয়, তখন কিন্তু আপনি কুল কিনারা খুঁজে পাবেন না। আমার যেটা হয়েছিল যে আমার তো টোটালি কোনো অ্যাক্টিভিটি নাই, আমি জাস্ট ম্যাক্সিমাম আমি হাঁটাচলা করতাম। তখন জিম টিম এসব কোনো
লাইফে আসলে শুরু হয়নি। সো দেখা গেল যে ইনসানিটি ম্যাক্স 30 করে বুক শুকিয়ে যাওয়া বলে একটা ব্যাপার আছে না কথায়, এটার রিয়েল মিনিংটা আমি ওই সময় বুঝতে পারছিলাম আর কি। আমার আসলে বুক শুকিয়ে যেত, মানে মনে হতো যে রু বের হয়ে যাচ্ছে, এই টাইপের কষ্ট হতো। আমি এটা এই জন্য এত আয়োজন করে বলছি, আমার যদি হার্টের প্রবলেম থাকতো, মেবি নাই, আমি ধরে নিচ্ছি নাই, কয়েকটা টেস্ট করানোর পরে দেখা গেছে যে ইন জেনারেল হার্টের প্রবলেমটা নাই, এখন ভিতরের বিষয়টা অন্যরকম। সো আমার যদি হার্টের কোনো প্রবলেম থাকতো, দুর্বলতা থাকতো, দেয়ার ওয়াজ এ চান্স যে ইনসানিটি ম্যাক্স করা অবস্থায় আমি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যেতাম। এটাই জন্য সবাইকে বলছি এক্সারসাইজ, এটা কিন্তু আসলে একজন এক্সপার্টের রেকমেন্ডেশন নিয়ে আপনার হেলথ চেক আপ করে এক্সারসাইজ গুলো আসলে শুরু করতে হবে। আপনার যদি হার্টের প্রবলেম থাকে, আমি বলি লেটস সে আপনি ধরেন একটা রেগুলার মানুষ আমি ধরলাম যার রেস্টিং হার্ট রেট হয়তো 50 থেকে 60-এর মধ্যে, তারপরে নর্মাল দিনে যখন বসে থাকে তখন তার হার্ট রেট আমি ধরলাম যে 70 থেকে 80-90 এরকম, এবং যখন সে এক্সারসাইজ হাঁটা চলা করে তখন ধরলাম অন এভারেজ ম্যাক্সিমাম হয়তো 110-20 পর্যন্ত ওঠে। যেমন আমি যখন সাইকেল চালাই অনেক জোরে তখন হচ্ছে আমার 150-র মতো হার্ট রেটটা ওঠে, এবং যখন অনেক জোরে দৌড়াই তখন দেখা যায় 170 পর্যন্ত আসলে হার্ট রেটটা উঠে যায়। এখন একজন হার্টের পেশেন্ট যার কিনা হার্টের সমস্যা, তার কিন্তু হার্ট রেটটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। আমরা যেটা 170 বা 80-তে আমি একটা লেভেলে পৌঁছে নিয়ে যাচ্ছি হার্ট রেটটাকে, একজন হার্টের পেশেন্টের কিন্তু 120-30 যদি সে এক্সারসাইজ করে উঠে যায় তখন কিন্তু বুকে চাপ লাগতে পারে, হঠাৎ করে হার্টের মাসেল গুলো আসলে ফেলিয়ার হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই ধরনের ঘটনা এড়াতে আপনারা যখন জিমে যাবেন অথবা আপনারা যখন হোম এক্সারসাইজ গুলো করবেন তখন আসলে একজন এক্সপার্ট কারো একটা পরামর্শ নেবেন, অথবা সবচেয়ে বেটার হয় আপনি কিছু মেডিকেল টেস্ট আসলে করিয়ে নেবেন এবং ডাক্তারকে দেখাবেন যে আমার কন্ডিশন এরকম আমি আসলে কি কি করতে পারবো না করতে পারবো। সো আমি তখন জানতাম না, আই ওয়াজ লাকি যে আমার ওই সময় হয়তো বা হার্টের সমস্যাটা ছিল না হলে ওই সময় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা খুবই ভালো ছিল। মানে এখন আমি হয়তো একটা ওয়াচ পরে বসে আছি, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো এতটা অ্যাভেলেবেল ছিল না। সো আমার হার্ট রেট আসলে কতটা বেড়ে যাচ্ছে, কারণ আমি ফিল করতাম যে একটা পর্যায়ে ব্যায়ামের শেষের দিকে মানে 20 মিনিটের পরে আমি না চোখে মুখে কিছু দেখতাম না। আমার পার্সোনাল রুম ছিল আর কি, আমি অফিসেই তখন থাকতাম, আমাদের যে অফিসটা ওখানে হচ্ছে পুরো ফ্লোরটাতে অফিস এবং একটা পোর্শন রুম আমি আমার জন্য আসলে সেট আপ করে রাখছিলাম, ওখানে আমি হচ্ছে অফিস শেষে আমি ওখানে রেস্ট নিতাম, ওখানে বই পড়তাম, ওখানে ঘুমাতাম। তো ওই রুমটা লক করে আমি এক্সারসাইজ করতাম। তো দেখা যেত যে 20 মিনিটের পরে আমি আসলে মানে পাগলের মতো আসলে বুক শুকিয়ে যেত এবং আমি মানে চোখে মুখে কিছু দেখছি না, এনার্জি লস হয়ে খুবই খারাপ অবস্থা। বাট এখানে তো আসলে ডেসপেরেসি এমন ছিল যে আমাকে তো শুকাতেই হবে, ওয়েট লস করতেই হবে, ফ্যাট লস করতেই হবে। তো না জেনে কিন্তু অনেক ভুল কাজ শুরু করে ফেলেছে। আই ওয়াজ লাকি যে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইনসিডেন্ট ওই সময় হয়নি। সো ফলাফল যেটা হতো যে ইনসানিটি ম্যাক্স 30 এটা আসলে কি আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসানিটি ম্যাক্স 30 এটা একটা আমার জন্য গুড থিং যে আমি একটা বেস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারছি। এটা আপনারা দৌড়াদৌড়ির ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, জিমে ট্রেডমিলে দৌড়ানো অথবা হচ্ছে মাঠে দৌড়ানো অথবা হচ্ছে হেভি কোনো এক্সারসাইজ হঠাৎ করে শুরু করা, এগুলো সবকিছুতে আপনারা হয়তো মিলিয়ে নিতে পারেন আর কি। সো ইনসানিটি ম্যাক্স 30 আসলে মূলত একটা কার্ডিও বেসড একটা এক্সারসাইজ যেখানে আপনার হার্ট রেট অনেক বেড়ে যাবে, কাইন্ড অফ হিট এক্সারসাইজের মতো, যেখানে আপনার হার্ট রেট অনেক বেড়ে যাবে এবং বডি একটা প্রেসারে পড়ে আপনার আসলে ক্যালোরিগুলো বার্ন করার ট্রাই করবে। বোঝার চেষ্টা করেন, বডি কিন্তু ক্যালোরি বার্ন করতেছে, বডি ফ্যাট বার্ন করবে না। কারণ এই লেভেলে যখন বডি চলে যায়, হার্ট রেট যখন এই লেভেলে পৌঁছায় যায় তখন বডি স্টোরড ফ্যাটে আসলে হাত দেবে না। বডি যেটা করবে আপনার যে কারেন্ট ফ্যাটগুলো যেটা আছে বডিতে ওখান থেকে আসলে কাচিয়ে কুচিয়ে ক্যালোরিগুলো আসলে বার্ন করার চেষ্টা করবে। আর যখনই ওই ক্যালোরিটা বার্ন হয়ে যাবে, মানে আপনি 30 মিনিট এক্সারসাইজ করার পরে আপনি কিন্তু মনে করেন লেটস সে 4-5 ঘন্টা যা যা খেয়েছেন ওখান থেকে ক্যালোরিতে কিন্তু শর্ট পড়ে গেছে। আমি হিসাব করে দেখছি ইনসানিটি ম্যাক্স 30 আপনি যদি প্রপারলি যদি করতে পারেন তাহলে 30 মিনিটেই প্রায় আপনার 1000 ক্যালোরি মতো আপনি বার্ন করে ফেলতে পারবেন। তো 1000 ক্যালোরি কিন্তু হিউজ। মানে আমার বয়সে একজন মানুষ, আমার ওয়েটের একজন মানুষ দেখা যায় যে আমার একটা স্ট্যান্ডার্ড হচ্ছে আমাকে 1600 থেকে 1700 ক্যালোরি মতো আসলে খাবার ইনটেক করতে হবে যদি আমি ফ্যাট লসে থাকতে চাই। সো 1000 ক্যালোরির মতো আমি কিন্তু 30 মিনিটসে বার্ন করে ফেলতেছি। সো এটা কিন্তু বডির উপরে হিউজ প্রেশার। সো বডি যেটা করবে যে আপনাকে সার্ভাইভ করে রাখার জন্য আরো আপনার ক্ষুধা বাড়িয়ে দেবে এবং আরো ক্রেভিং বাড়িয়ে দেবে এবং ইনস্ট্যান্ট ক্যালোরি যেহেতু নাই, সো আপনার প্রেশার লো হয়ে যাবে, পটাশিয়াম লো হয়ে যাবে, সোডিয়াম লো হয়ে যাবে। এই সমস্ত কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের মাঝে আপনি কিন্তু ডায়েটের কথা ভুলে যাবেন। তো আপনি যেটা করবেন, বের হয়ে হয়তো বা চিন্তা করবেন যে এত এক্সারসাইজ হয়েছে আজকে একটু ভাত খাই বেশি করে, অথবা আজকে এটাকে, আমার ক্ষেত্রে যেটা হতো, আমার ভাত পার্সোনালি পছন্দ না, সো আমার ক্ষেত্রে যেটা হতো
হতো আমি আসলে প্রচুর পরিমাণে ওটস খেতাম। তো দেখা যেত যে 1 বোলের জায়গায় আমি 2 বোল ওটস খেয়ে ফেলতাম। আমার ব্যাপারগুলো মানুষজন আসলে মেলাতে নাও পারেন, কারণ চিন্তা করতে পারে যে আমার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে ওটস নাম শুনলেই বমি করে দেয়। সে চিন্তা করতে পারে যে ও তো 1 চামচ ওটসও খাবে না, সেই জায়গায় আমি 2 চামচ ওটস আসলে মানে 2 বাটি ওটস আসলে কিভাবে খাচ্ছি। আই এম এ ফুড এনথুজিয়াস্ট, সো আমার আসলে খাবার ভালো লাগে এন্ড হচ্ছে আমি আসলেই খেতে পারি। সো দেখা যেত 2 বোল ওটস মানে ডাল ওটস সবকিছু মিলিয়ে যখন আমি ওটসটা খেতাম, আমি প্রোটিন খাচ্ছি দেখেন, কিন্তু আমি কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন খাচ্ছি না, মানে প্ল্যান প্রোটিন আমি ইনটেক করতেছি। দেন হচ্ছে আমি টক দই খাচ্ছি, যেখানে হচ্ছে আমি ক্যালসিয়াম পাচ্ছি, কিছুটা অল্প কিছু হয়তো প্রোটিন পাচ্ছি, দুধের প্রোটিন গুলো, কিন্তু ওটাতে কিন্তু আবার একটু সুগার আছে। এবং ভালো খাবার হিসেবে টক দইতে আমি দেখা যেত যে 1/2 লিটার টক দই এক বেলায় আমি খেয়ে ফেলতাম। মানে 1/2 লিটার টক দই অ্যাকচুয়ালি আইডিয়ালি আপনাকে 1/2 লিটার, তো সো অ্যাটলিস্ট দেখা যাবে আপনাকে 8 থেকে 10 দিন আসলে আপনি অল্প 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 করে করে গাট হেলথের জন্য আসলে খেতে পারেন। সো 8 থেকে 10 দিনের খোরাক আমি আসলে এক বসায় খেয়ে ফেলতাম। এটা হচ্ছে নলেজের অভাব, কারণ আমি যখন জানতাম যে টক দই তো ভালো, তখন আমি আসলে এনথুজিয়াজম নিয়ে বেশি ইনটেক করা ট্রাই করতাম। মানে প্লাসিবো এফেক্ট বলে একটা যে বিষয় আছে, যেমন একবার আমার ফ্যামিলিতে মানে সবাই বেড়াতে আসলো, আমার নানি খালা আম্মারা সবাই আছে, আমরা মানে যে গেস্টের বাসায় ছিলাম ওই গেস্টের বাসায় আসলে এসি ছিল। তো আমরা চিন্তা করলাম যে গরম পড়তেছে, আমরা এসিটা ছাড়ি। অনেক আগের ঘটনা আসলে, আমার কলেজ লাইফের ঘটনা। তো ওই সময় আসলে এসি এভাবে অ্যাভেলেবেল ওভাবে ছিল না আর কি বাসা বাড়িতে। সো এটা, এবং ওটা অনেক পুরনো এসি ছিল, মানে ওই যে ওয়ালে ফিক্স করা ওয়াল মাউন্টেড যে এসি গুলো আর কি। এসি ছাড়লাম, এসি ছাড়ার পরে হচ্ছে দরজা আটকে সবাই বসে আছে। তো আমি ওদেরকে এসি ছেড়ে দিয়ে আমি আমার কাজে অন্যদিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে যখন আমি আধা ঘন্টা পরে রুমে ঢুকলাম, রুমে ঢোকার পরে দেখলাম রুম থেকে রীতিমতো হিট বের হচ্ছে, মানে রুমটা হিটেড হয়ে রুমটা গরম হয়ে আছে, কিন্তু সবাই খুব আরামে বসে আছে যে এসি ছাড়ছে। ওই রুমে মানে প্রায় 6 থেকে 7 জনের মতো মানুষ একটা রুমে, লেটস সে 150 স্কোয়ার ফিটের মতো একটা রুমে 6 থেকে 7 জনের মতো মানুষ বসে আছে, এসির হাওয়া খাচ্ছে, ওরা ফ্লেক্সিবল ফিল করতেছে, কমফোর্ট ফিল করতেছে, বিকজ এসি চলতেছে। বাট আমি বাইরে থেকে আসার পর যখন দেখলাম, তখন দেখলাম যে সেটিংসে কোনো প্রবলেম ছিল, ওটা আসলে হিট মোডে দেওয়া, এবং বাইরের টেম্পারেচার যদি লেটস সে 28 ডিগ্রি হয়, দেন আমি হয়তো ভেতরে ততক্ষণে 35 ডিগ্রির মতো পৌঁছে গেছে। তো চিন্তা করে দেখেন প্লাসিবো এফেক্টটা এমন যে আপনি যখন চিন্তা করবেন যে এই জিনিসটা আপনার জন্য ভালো, দেন আপনার কিন্তু মনে হবে, আপনি যখন কষ্ট করে খাওয়ার পরেও আপনার মনে হবে যে টক দই যেহেতু আপনার জন্য ভালো, সো আপনি 1/2 লিটার খাওয়ার পরে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে এটার ফলে আমার ওজনটা কমবে। ওকে, ইটস ট্রু যে আপনি খারাপ খাবার খাচ্ছেন না, আধা লিটার কোক না খেয়ে 1/2 লিটার টক দই খাচ্ছেন, দ্যাটস এ গুড থিং, বাট স্টিল মানে আপনার ক্ষতিটা হচ্ছে না, কিন্তু ওজন তো কমতেছে না। পারলে সুগার ইনটেকের কারণে, কার্ব ঢোকার কারণে স্বাভাবিকভাবে ওজন আমার যেটা বাড়তেছিল সেটাই আসলে কারণ। লেটস সে 50-50 একটা ডায়েট, মানে 50% কারেক্ট এবং 50% রং ডায়েট, দেন হচ্ছে এবং 100% টাইমিং এর প্রবলেম। খাবারের ক্ষেত্রে কিন্তু পোর্শন যেমন ইম্পর্টেন্ট, টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আপনি কখন খাচ্ছেন, দেখা গেল যে আমি সব কাজ সেরে আমি লাস্ট মিলটা হয়তো রাত 11টাও মাঝে মাঝে লাস্ট মিল করতাম, এবং সকালবেলা দেখা যেত যে আমার একদম ভোরে খাইতে কখনোই ভালো লাগতো না, সো একটু ডিলে করে আমি খেতাম, হয়তো দেখা 10টার দিকে খেতাম। আমি রাউন্ড করে ধরলাম, ধরেন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমি কিন্তু কন্টিনিউয়াস খাওয়ার মধ্যে আছি, সেটা হেলদি খাবার হোক আনহেলদি খাবার হোক, এটা কিন্তু বডির জন্য আসলে খুবই প্রেশার। কারণ সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত, বা সামটাইমস রাত হয়তো মানে তখনও তো ক্ষুধা লাগলে তো মাঝরাতেও খেতাম, মানে লেটস সে 12টা 1টা পর্যন্ত জেগে আছি, তখন যদি আমার ক্ষুধা লাগে তখন দেখা যেত যে আমি হেলদি খাবার হলেও তো খেতাম, তাই না? বডি আসলে তখন এই যে দিনের প্রায় 12 থেকে 15 ঘন্টা আমার বডিকে অ্যাক্টিভ থাকতে হতো এই খাবারগুলো হজম করার জন্য। এক্সারসাইজ বা কোনো কিছুতে মানে মাসেল বিল্ড করার যে সময়টা, মাসেল রিপেয়ার করার যে সময়টা, ওটা তো আসলে ঘুমের কারণে বডি পেতোই না, বরং উল্টো বডিকে বিজি থাকতে হতো আননেসেসারি কিছু খাবার আসলে প্রসেস করার জন্য। মানে যেখানে আপনি হয়তো বা ছোট একটা পোর্শনে টক দই আপনার জন্য দরকার, সেখানে আমি পুরো আধা লিটার টক দই খেয়ে ফেলতেছি। সো বডি কিন্তু গুড গাটসের লিমিট আছে। সো বডি আসলে ওটা ক্লিন করতে এবং ওটাকে স্টোর করতে এবং ওটাকে ফেলে দিবে নাকি স্টোর করবে নাকি ওটাকে ইউজ করবে, সবকিছু মিলিয়ে আসলে বডিকে বিজি থাকতে হতো, যার কারণে বডি আসলে নিজের মতো করে কাজ করতে পারতো না। ফলাফল যেটা হতো যে আমার আসলে ফ্যাট ক্যালোরি সবই স্টোর হয়ে আমার ওজন বাড়া শুরু করলো। সামহাও ভালো খাবারই খাচ্ছি, তো যেটা হলো যে একটা পর্যায়ে এসে দেখা গেল যে আমার আসলে আমি কিছু ওজন কমাতে পারছি, অনেক ওজন বেড়ে গেছিল। আমি 102 মনে হয় তখন ছিল বিয়ের আগে, সো আমি 95 মানে ওজন নিয়ে যেটা দেখলাম যে মানে বিয়ের আগে যে এক্সারসাইজ করে এবং লাইফস্টাইল কিছুটা মেনটেন করে ফুডের কোয়ান্টিটি কিছুটা কমিয়ে আমি 95 পর্যন্ত আসলাম। তো 95 এ আসার পরেও যে আমার আসলে ওই যে ব্যায়ামের সাথে যেহেতু ওই যে বললাম যে বডি আসলে ইউজ টু পোর্শন থেকে আসলে অন্য একটা পোর্শনে চলে গেল, সো ইনস্যানিটি ম্যাক্স ওয়াজ ইনসেইন ফর মি। সো এখানে খাবার দাবার উল্টাপাল্টা হলেও কিছুটা বা বেশি পরিমাণে খাবার দাবার হলেও ইনস্যানিটি ম্যাক্স 30 এর কারণে বডি আসলে একটু রিয়েক্ট করে। ওজন আমার বেশি কমে নাই, বাট বডি থেকে প্রচুর পানি আসলে রিমুভ হয়েছে। আমি আশা করছিলাম যে 85 এর দিকে
পৌঁছে যাব, বাট 95 এর মতো আমি আসছি, মানে 5 কেজির মতো মাত্র ওজন কমাইছি, বাট ভিজিবলি আসলে জিনিসটা চোখে পড়ার মতো। যখন আমার মানে বিয়ের শেরওয়ানি এবং বিয়ের হচ্ছে জামা কাপড় সবই পারফেক্ট ভাবে আসলে আমার হচ্ছিল, ফিট হচ্ছিল বডিতে, বিকজ অফ যে ভিজুয়াল যে চেঞ্জটা আসলে আসছে সেটার কারণে আর কি। যেমন ওই সময় আমাকে যারা দেখছে, যে আমার শ্বশুর বাড়ির মানুষজন, তো ওরা বললেন যে আমি তো অনেক ওয়েট লুজ করছি, আমি ওয়েট কমাইছি, তো ওরা, বাট আই এম শিওর ওনারা কিন্তু আইডিয়া করতে পারে না যে আমার অ্যাকচুয়ালি 95, ওনারা গেস করে নিয়েছিল মেবি 70 অর এরকম টাইপের সামথিং আর কি। তো ভিজুয়ালি আই লুক লাইক যে আমার 70 অর 75 এর মতো ওয়েট, বাট অ্যাকচুয়ালি আমার ওয়েট তখন 95। দিস ইজ বিকজ আমার স্টিল মাসেল বিল্ড হয়নি, আমার বডিতে যেগুলো আছে, আমার পানিটা সরে গেছে, যার কারণে ওজন কমছে, এবং আমার যে মাসেলের প্রচুর ফ্যাট আসলে, ওকে, সো লিন মাসেল তখন আসলে বিল্ড হয়নি, এবং প্রচুর ফ্যাট আসলে বডিতে আছে, যার কারণে ভিজিবলি কিছুটা কম মনে হলো, ওজনের দিক থেকে আসলে আমার প্রচুর। যদি আমার বডিতে সলিড মাসেল থাকতো, ফ্যাট না থাকতো, কিন্তু ওজন বেশি থাকতো, দ্যাটস নট এ প্রবলেম। যদিও 95 অনেক বেশি, কিন্তু হচ্ছে 95 ওজন রেখে আমার যদি সলিড মাসেল আমি করতে পারতাম, তাহলে কিন্তু বডি স্ট্রাকচারটা অন্যরকম হতো আসলে, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওকে। এই হচ্ছে মোটামুটি বিয়ে এবং বিয়ের আগের প্রিপারেশন, এবং 2016 সাল থেকে 17 সাল পর্যন্ত ফার্স্ট টাইম আমি যেই একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আসলে আমি নেই ডায়েটের জন্য, এবং কিছুটা এক্সারসাইজ দিয়ে, যদিও খুবই রিস্কি এক্সারসাইজ দিয়ে শুরু করি। সো এটা হচ্ছে সেটার কাহিনী।